আজকে পড়ছি সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি পর্ব ৬। টাঙায় উঠে ফেলুদা গারোয়ানকে বলল, হজরতগঞ্জ। আমি বললাম, সেটা আবার কোন জায়গা? এখানকার চৌরঙ্গি। শুধু নবাবী আমলের জিনিস ছাড়াও তো শহরে দেখবার জিনিস আছে। আজ একটু দোকান টোকান ঘুরে দেখব। গতকাল রেসিডেন্সি থেকে আমরা বনবিহারী বাবুর বাড়িতে কফি খেতে গিয়েছিলাম। সেই সুযোগে ওর চিড়িয়াখানাটাও আরেকবার দেখে নিয়েছিলাম। সেই হায়না, র্যাটল স্নেক, সেই মাকড়সা, সেই বনবিড়াল, সেই কাঁকড়া বিছে। বৈঠকখানায় বসে কফি খেতে খেতে ফেলুদা একটা দরজার দিকে তাকিয়ে বলল, ওই দরজায় সেদিনও দেখলাম তালা, আজও তালা। বনবিহারী বাবু বললেন, হ্যাঁ, ওটা একটা এক্সট্রা ঘর। এসে অবধি তালা লাগিয়ে রেখেছি। খোলা রাখলেই তো ঝাড়পোছের হ্যাঙ্গামা এসে যায়, বুঝলে না? ফেলুদা বলল, তাহলে তালাটা নিশ্চয়ই বদল করা হয়েছে, কারণ এটাই তো মরচে ধরেনি। বনবিহারী বাবু ফেলুদার দিকে একটু হাসি হাসি অথচ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, হ্যাঁ, এর আগেরটায় এত বেশি মরচে ধরেছিল যে ওটা বদলাতে বাধ্য হলাম। বাবা বললেন, আমরা ভাবছিলাম হরিদ্বার লক্ষ্মণ চুলাটা এই ফাঁকে সেরে আসবো। বনবিহারী বাবু পাইপ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কড়া গন্ধওয়ালা ধোঁয়া ছেড়ে বললেন, কবে যাবেন? পরশু যদি যান তো আমিও আসতে পারি আপনাদের সঙ্গে। আমার এমনিতেই সেই 12 ফুট অজগর সাপটা দেখবার জন্য একবার যাওয়া দরকার। আর ফেলুবাবু যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছেন, কয়েকদিনের জন্য শহর ছেড়ে কোথাও যেতে পারলে বোধহয় সকলেরই মঙ্গল। ধীরু কাকা বললেন, আমার তো শহর ছেড়ে যাওয়ার উপায় নেই। তোমরা কজন না হয় ঘুরে এসো। ফেলু, তপেশ দুজনেরই লক্ষ্মণ ঝুলা না দেখে ফিরে যাওয়া উচিত হবে না। বনবিহারী বাবু বললেন, আমার সঙ্গে গেলে আপনাদের একটা সুবিধাও হবে। আমার চেনা ধর্মশালা আছে, এমনকি হরিদ্বার থেকে লক্ষ্মণঝুলা যাবার গাড়ির ব্যবস্থা আমি চেনাশোনার মধ্যে করে দিতে পারবো। এখন আপনারা ব্যাপারটা ডিসাইড করুন। ঠিক হলো, পরশু শুক্রবারেই আমরা রওনা দেব। দুদিন আগে যদি বনবিহারী বাবু বলতেন আমাদের সঙ্গে যাবেন, তাহলে আমার থেকে ভালোই লাগতো। কিন্তু আজ বিকেলে রেসিডেন্সি ঘটনার পর খুব আমার লোকটা সম্বন্ধে মনে কিরকম যেন একটা খটকা লাগছে। তবু যখন দেখলাম ফেলুদার খুব একটা আপত্তি নেই, তখন আমিও মনটাকে যাবার জন্য তৈরি করে নিলাম। আজ সকালে উঠে ফেলুদা বলল, দাড়ি কামাবার ব্লেড ফুরিয়ে গেছে, ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাব, চল ব্লেড কিনে আনি গে। তাই দুজনে টাঙা করে বেরিয়েছে। হজরতগঞ্জে নাকি সবকিছুই পাওয়া যায়। কাল থেকেই দেখছি ফেলুদা আংটি নিয়ে আর কিছুই বলছেন না। আজ সকালে ও যখন স্নান করতে গিয়েছিল, তখন আমি আরেকবার ওর নোট বইটা খুলে দেখেছিলাম, কিন্তু পড়তে পারিনি। অক্ষরগুলো এক একটা ইংরেজি মনে হয়, কিন্তু বেশিরভাগই অচেনা। গাড়িতে যেতে যেতে আর কৌতূহল চেপে রাখতে না পেরে ফেলুদাকে জিজ্ঞেস করে ফেললাম। ও প্রথমে লুকিয়ে ওর খাতা দেখার জন্য দারুণ রেগে গেল। বলল, এটা তুই একটা জঘন্য কাজ করেছিস, তোকে প্রায় ক্রিমিনাল বলা যেতে পারে। তারপর একটু নরম হয়ে বলল, তোর পক্ষে ওটা পড়ার চেষ্টা করা বৃথা, কারণ ও অক্ষর তো তোর জানা নেই। কি অক্ষর ওটা? গ্রিক। ভাষাটাও গ্রিক? না। তবে ইংরেজি। তা তুমি গ্রিক অক্ষর শিখলে কি করে? সে অনেক দিনের কথা। ফার্স্ট ইয়ারে থাকতে আলফা, বিটা, গামা, ডেল্টা, পাই, মিউ এসব তো অঙ্কতেই শিখেছি, আর বাকিগুলো শিখে নিয়েছিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে। ইংরেজি ভাষাটা গ্রিক অক্ষরে লিখলে বেশ একটা সাহিত্যিক ভাষ্য হয়ে যায় আর কি। এমনি লোকের কারো সাধ্য নেই যে পড়ে। লখনৌ বানান কি হবে গ্রিকে? ল্যামডা, উইপসাইনল, কাপা, নিউ, ওমিক্রন, উপসাইলন। সি আর ডাব্লিউটা গ্রিকে নেই, তবে বানানটা হচ্ছে LUKNOU। আর ক্যালকাটা বানান? কাপা, আলফা, ল্যামডা, কাপা, উপসাইলন, টাউ, টাউ, আলফা। বাস রে বাস, 3টি বানান করতেই পিরিয়ড কাবার। চৌরঙ্গি বললে অবশ্য বাড়িয়ে বলা হবে, কিন্তু হজরতগঞ্জের দোকান টোকানগুলো বেশ ভালোই দেখতে।
টাঙার ভাড়া চুকিয়ে দিয়ে ফেলুদা আর আমি হাঁটতে বের হলাম। ওই তো মণিহরি দোকান। ফেলুদা, ওখানে নিশ্চয়ই ব্লেড পাওয়া যাবে। দাঁড়া, আগে অন্য একটা কাজ সেরে নিই। আরো কিছু দূর গিয়ে ফেলুদা হঠাৎ একটা দোকান দেখে সেটার দিকে এগিয়ে গেল। দোকানের সামনে লাল সাইনবোর্ডে সোনালি উঁচু উঁচু অক্ষরে লেখা আছে, মালকানি অ্যান্ড কং অ্যান্টিক অ্যান্ড কিউরিও ডিলার্স। কাচের মধ্যে দিয়ে দোকানের ভিতরটা দেখেই বুঝতে পারছিলাম সেটা সব পুরনো আমলের জিনিসপত্রের দোকান। ঢুকে দেখি হরেক রকমের পুরনো জিনিসের দোকানটা গিজ গিজ করছে। গয়নাগাটি, কার্পেট, ঘড়ি, চেয়ার, টেবিল, ঝাড় লণ্ঠন, বাঁধানো ছবি, আরো কত কি। পাকা চুলওয়ালা সোনার ফ্রেমের চশমা পরা এক বুড়ো ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা বলল, বাছাইয়ের আমলের গয়নাগাটি কিছু আছে আপনাদের এখানে? গয়না তো নেই, তবে মোগল আমলের ঢাল, তলোয়ার, জাজিম, বর্ম এই সব কিছু আছে, দেখাবো? ফেলুদা একটা কাচের আতরদান হাতে নিয়ে দেখতে দেখতে বলল, পিয়ারিলালের কাছে কিছু মুঘল আমলের গয়না দেখেছিলাম। তিনি তো আপনার খুব বড় খদ্দের ছিলেন, তাই না? ভদ্রলোক যেন অবাক হলেন। বড় খদ্দের? কোন পিয়ারিলাল? কেন, পিয়ারিলাল শেঠ, যিনি কিছুদিন আগে মারা গেলেন। মালকানি মাথা নেড়ে বলল, আমার কাছ থেকে কখনোই কিছু কেনেননি তিনি, আর আমার যে বড় দোকান এখানে তো আর নেই। আই সি, তাহলে বোধহয় কলকাতায় ছিলেন তখন কিনেছিলেন। তাই হবে। এখানে বড় খদ্দের বলতে কাকে বলেন আপনি? মালকানির মুখ দেখলাম বড় খদ্দের তার খুব বেশি নেই। বললেন, বিদেশি ট্যুরিস্ট এসে মাঝে মধ্যে ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যায়। এখানে খদ্দের বলতে মিস্টার মেহতা আছেন, মাঝে মাঝে এটা সেটা নেন। আর মিস্টার পেস্টনজি, মানে উনি আমার অনেক দিনের খদ্দের। সেদিন ৩,০০০ টাকায় একটা কার্পেট কিনে নিয়ে গেছেন, খাস ইরানের জিনিস। ফেলুদা হঠাৎ একটা হাতির দাঁতে তৈরি নৌকার দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা বাংলাদেশি জিনিস না? হ্যাঁ, মুর্শিদাবাদ। দেখেছিস তো সে বজরাটা কেমন বানিয়েছে? সত্যি এত সুন্দর হাতির দাঁতের কাজ করা নৌকো আমি আগে দেখিনি। বজরার ছাতে সামিয়ানার তলায় নবাব বসে গড়গড়া টানছে। তার দুপাশে পাত্র মিত্র সভাসদ সব বসে আছে, আর সামনে নাচ গান হচ্ছে। ১৬ জন দাঁড় বাইছে, আর একটা লোক হাল ধরে বসে আছে। তাছাড়া সেপাই, বরগন্দাজ সবকিছুই আছে, আর সবকিছুই এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে তাক লেগে যায়। ফেলুদা বলল, এটা কোত্থেকে পেলেন? ওটা বেচলেন মিস্টার সরকার। কোন মিস্টার সরকার? মিস্টার বি সরকার, যিনি বাদশানগরে থাকেন। উনি মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে যান, ভালো জিনিস আছে ওর কাছে। আই সি, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার দোকান ভারী ভালো লাগলো। গুড ডে। গুড ডে স্যার। বাইরে এসে ফেলুদা বলল, বনবিহারী সরকারের তাহলে এসব দোকানে যাতায়াত আছে? অবশ্যই সেই সন্দেহটা আমার আগেই হয়েছিল, কিন্তু উনি যে বলেছিলেন এসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে পাথর দেখিয়ে কেউ বলতে পারে সেটা আসল কি নকল? মালকানি ব্রাদার্সের সামনে দেখি এম্পায়ার বুক স্টল বলে একটা বইয়ের দোকান। ফেলুদা বলল, ওর হরিদ্বার লক্ষ্মণ ঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার। তাই আমরা দোকানটায় ঢুকলাম, আর ঢুকেই দেখি পিয়ারিলালের ছেলে মহাবীর। ফেলুদা ফিসফিস করে বলল, ক্রিকেটের বই কিনছে, ভেরি গুড। মহাবীর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে বই কিনছিল, তাই আমাদের দেখতে পায়নি। ফেলুদা দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বলল, নেভিল কার্ডাসের কোনো বই আছে আপনাদের? বলতেই মহাবীর ফেলুদার দিকে তাকালো। আমি জানতাম নেভিল কার্ডাস ক্রিকেট সম্বন্ধে খুব ভালো ভালো কিছু বই লিখেছে। দোকানদার বলল, কোন বইটা খুঁজছেন বলুন তো? সেঞ্চুরিজ বইটা আছে? আগে না, তবে অন্য বই দেখাতে পারি। মহাবীর হাসি হাসি মুখ নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল, আপনার বুঝি ক্রিকেটে ইন্টারেস্ট? হ্যাঁ, আপনারও দেখছি। মহাবীর তার হাতের বইটা ফেলুদাকে দেখিয়ে বলল, এটা আমার অর্ডার দেয়া ছিল,
ব্র্যাডম্যানের আত্মজীবনী। ওহো, ওটা পড়েছি, দারুণ বই। আপনার কি মনে হয় রণজি বড় ছিলেন না ব্র্যাডম্যান? দুজনে ক্রিকেটের দারুণ গল্পে মেতে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল, কাছেই কোয়ালিটি আছে, আসুন না একটু চা খাই। ফেলুদা আপত্তি করল না। আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম। ওরা দুজনে চা আর আমি কোকা কোলা অর্ডার দিলাম। মহাবীর বলল, আপনি নিজে ক্রিকেট খেলেন? ফেলুদা বলল, খেলতাম, স্লো স্পিন বল দিতাম। লখনৌয়ে ক্রিকেট খেলে গেছি। আর আপনি? আমি ডুন স্কুলে ফার্স্ট 11-এ খেলেছি। বাবাও স্কুলে থাকতে ভালো খেলতেন। পিয়ারিলালের কথা বলেই মহাবীর কেমন জানি গম্ভীর হয়ে গেল। ফেলুদা চা ঢালতে ঢালতে বলল, আপনি আংটির ঘটনাটা নিশ্চয়ই জানেন? হ্যাঁ, ডক্টর শ্রীবাস্তবের বাড়ি গিয়েছিলাম, উনি বললেন। আপনার বাবার যে আংটি ছিল আর উনি যে ওটা শ্রীবাস্তবকে দিয়েছিলেন সেটা আপনি জানতেন তো? বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে আমাকে ভালো করে দেবার জন্য শ্রীবাস্তবকে উনি কিছু একটা দিতে চান। সেটা যে কি সেটা অবশ্যই আমি বাবা মারা যাওয়ার পর শ্রীবাস্তবের কাছেই জেনেছি। তারপর হঠাৎ ফেলুদার দিকে তাকিয়ে মহাবীর বলল, কিন্তু আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিয়েছেন কেন? ফেলুদা একটু হেসে বলল, ওটা আমার একটা শখের ব্যাপার। মহাবীর চায়ে চুমুক দিয়ে একটু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। ফেলুদা বলল, আপনার বাড়িতে আর কে থাকেন? আমার এক বুড়ি পিসিমা আছেন আর চাকর বাকর। চাকর বাকর কি পুরনো? সবাই আমার জন্মের আগে থেকে আছে, অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে প্রীতম সিং বেয়ারা আজ আছে প্রায় 35 বছর। আংটির মতো আর কোনো জিনিস আপনার বাবার কাছে ছিল? বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এটা অনেক দিন আগের ব্যাপার, তখন আমি খুবই ছোট। এবার এসে সেদিন বাবার একটা সিন্দুক খুলেছিলাম, তাতে বাছিয়ে আমলের আরও কিছু জিনিস পেয়েছি, তবে আংটিটার মতো দামি বোধ হয় আর কোনোটা নয়। আমি স্ট্র দিয়ে আমার ঠান্ডা কোকা কোলায় চুমুক দিলাম। মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল, প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে। ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো। রেস্টুরেন্টের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল, বাবার যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলো সেদিন সকালে অ্যাটাকটা হবার কিছু আগেই প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিল বটে। কিন্তু প্রীতম সিং তখন খুব বেশি বিচলিত হয়নি, কারণ বাবার মাঝে মাঝে কোমরে একটা ব্যথা হতো। তখন চেয়ার বা বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন, কিন্তু তা সত্ত্বেও কারো সাহায্য নিতেন না। প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই হয়তো উনি চিৎকার করছেন, কিন্তু এখন বলে যে ওর হয়তো ভুল হতে পারে, কারণ চিৎকারটা ছিল বেশ জোরে। আচ্ছা, সেদিন আপনার বাবার সঙ্গে কেউ কি দেখা করতে গিয়েছিলেন কি না সে খবর আপনি জানেন? প্রীতম সিং এর কিছু মনে আছে কি? সে কথা আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না। সকালের দিকটায় মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসতো, কিন্তু বিশেষ করে সেদিন ওর কাছে কেউ এসেছিল কিনা সে কথা প্রীতম বলতে পারছে না। প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল তখন ওর অবস্থা ছিল খুবই খারাপ, আর তখন ঘরে অন্য কোনো লোকও ছিল না। তারপর প্রীতমই ফোন করে শ্রীবাস্তবকে আনায়। বাবার হার্টের চিকিৎসা যিনি করতেন, ডক্টর গ্রেহাম সেদিন এলাহাবাদে ছিলেন একটা কনফারেন্সে। আর স্পাই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা? স্পাই? মহাবীর যেন আকাশ থেকে পড়ল। ও, তাহলে আপনি এটা জানেন না? আপনার বাবা শ্রীবাস্তবকে স্পাই সম্বন্ধে কি যেন একটা বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেননি। মহাবীর মাথা নেড়ে বলল, এটা আমার কাছে একেবারে নতুন জিনিস, এই সম্বন্ধে আমি কিছুই জানি না। আর বাবার সঙ্গে গুপ্তচরে কি সম্পর্ক থাকতে পারে তা আমি কল্পনাই করতে পারছি না। আমি কোকা কোলা শেষ করে সবে স্ট্রটাকে দুমড়ে মুচড়ে দিয়েছি, এমন সময় দেখলাম একজন স্বর্ণমার্কা লোক আমাদের কাছে একটা টেবিলে বসে চা খেতে খেতে আমাদেরই দিকে দেখছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে এগিয়ে এলেন আর ফেলুদার দিকে ঘাটটা কাত করে বললেন, নমস্কার, চিনতে পারছেন? হ্যাঁ, কেন পারবো না? আমি প্রথমে চিনতে পারিনি, এখন হঠাৎ ধা করে মনে পড়ে গেল ইনিই বনবিহারী বাবুর বাড়িতে থাকেন।
আর ওর চিড়িয়াখানা দেখাশোনা করেন। ভদ্রলোকের থুতনিতে একটা তুলোর উপর দিয়ে দুটো স্টিকিং প্লাস্টারের ক্রসের মতো করে লাগানো হয়েছে, বোধহয় দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে। ফেলুদা বলল, বসুন, ইনি হচ্ছে মহাবীর শেঠ, আর ইনি গণেশ গুহ। এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আঁচড়ের দাগ রয়েছে, যদিও এই দাগটা পুরনো। ফেলুদা বলল, আপনার থুতনিতে কি হলো? গণেশবাবু তার নিজের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে এনে আমাদের টেবিলে রেখে বললেন, আর বলবেন না, সমস্ত শরীরটাই যে একদিন ছিঁড়ে ফুঁড়ে শেষ হয়ে যায়নি সেই তো ভাগ্যি। আমার চাকরিটাই যে কি সে তো জানেনি। জানি, তবে আমার ধারণা ছিল চাকরিটা আপনি খুশি হয়ে করেন। পাগল, সব পেটের দায়ে। এককালে বিজু সার্কাসের বাঘের ইনচার্জ ছিলুম। সে তো বাঘ আফিম খেয়ে গুম হয়ে পড়ে থাকতো। বনবিহারী বাবুর এইসব জানোয়ারের কাছে তো সে দুগ্ধপোষ্য শিশু। সেদিন বিড়ালের আঁচড়, আর কাল এই থুতনিতে হায়নার চাপড়। আর পারলুম না। সকালে গিয়ে বলে এসেছি, আমার মাইনে চুকিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে। তা ভদ্রলোক রাজি হয়ে গেলেন। ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল। বলল, সে কি, আপনি বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিলেন? কাল বিকালেও তো আমরা ওর ওখানে ঘুরে এলাম। শুধু আপনারা কেন, অনেকেই যাবেন, কিন্তু আমি আর ও তল্লাটেই নেই। আমি এই এখন স্টেশনে যাব, গিয়ে হাওড়ার টিকিট কাটবো, ব্যাস। ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে নিশ্চিন্ত। আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখ নিয়ে এলেন। একটা কথা বলে যাই, উনি লোকটি খুব সুবিধার নন। বনবিহারী বাবু আগে ঠিকই ছিলেন, ইদানিং হাতে একটি জিনিস পেয়ে মাথাটি গেছে, বিগড়ে গেছে একেবারে। কি জিনিস? সে আর না হয় নাই বললাম। বলে গণেশ গুহ তার চায়ের পয়সা টেবিলের উপর ফেলে দিয়ে রেস্টুরেন্ট থেকে হাওয়া হয়ে গেল। ফেলুদা এবার মহাবীরের দিকে ফিরে বললেন, আপনি দেখেছেন বনবিহারী বাবুর চিড়িয়াখানা? ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু হয়নি। বাবার আপত্তি ছিল। ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না। আর আরশোলা দেখলেই বাবার প্রায় হার্ট অ্যাটাকের মতো হয়ে যেত। তবে এবার ভাবছি একদিন গিয়ে দেখে আসবো। মহাবীর তুড়ি মেরে বেয়ারাকে ডাকল। ফেলুদা অবশ্যই চায়ের দামটা দিতে চেয়েছিল, কিন্তু মহাবীর দিতে দিল না। আমি মনে মনে ভাবলাম যে ফিল্মের অ্যাক্টরের অনেক টাকা, কাজেই মহাবীরের দিলে কোনো ক্ষতি নেই। বিলটা দেবার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বের করে ফেলুদার দিকে এগিয়ে দিল। দেখলাম প্যাকেটটা চারমিনারের। আপনি কদিন আছেন? মহাবীর জিজ্ঞেস করল। পরশু দিন দুয়েকের জন্য হরিদ্বার যাচ্ছি, তারপর ফিরে এসে বাকি এ মাসটা আছি। আপনারা সবাই যাচ্ছেন হরিদ্বার? ধীরেনবাবুর কাজ আছে, তাই উনি যাবেন না, আমরা তিনজন যাচ্ছি। আর বোধহয় বনবিহারী বাবু, উনি লক্ষ্মণঝুলায় একটা অজগরের সন্ধানে যাচ্ছেন। রেস্টুরেন্টের বাইরে এসে পড়লাম। মহাবীর বলল, আমার কিন্তু গাড়ি আছে, লিফট দিতে পারি। ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল, না থাক, মোটর তো কলকাতায় হরহামেশাই চড়ি, এখানে টাঙাটা বেড়ে লাগছে। এবার মহাবীর ফেলুদার কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আপনার সঙ্গে আলাপ করে সত্যিই ভালো লাগলো। একটা কথা আপনাকে বলছি, যদি জানতে পারি যে বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তার জন্য অন্য কেউ দায়ী, তাহলে সেই অপরাধী খুনিকে খুঁজে বার করে তার প্রতিশোধ আমি নেবই। আমার বয়স বেশি না হতে পারে, কিন্তু আমি 4 বছর মিলিটারি একাডেমিতে ছিলাম, রিভলভারের লাইসেন্স আছে। আমার মতো অব্যর্থ টিপ খুব বেশি লোকের কিন্তু নেই। গুড বাই। মহাবীর রাস্তা পেরিয়ে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে হুশ করে বেরিয়ে গেল। ফেলুদা খালি বলল, সাবাস। আমি মনে মনে বললাম, ফেলুদা যে বলেছিল প্যাচের মধ্যে প্যাচ, সেটা খুব ভুল নয়। টাঙার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম। এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধহয় ফেলুদার নেই।